দুর্নীতি পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিল করতে পারে বাংলাদেশ, জানালেন জ্বালানি উপদেষ্টা। ভারতীয় শিল্প গোষ্ঠীটির সাম্রাজ্যে বড় ধাক্কা। নতুন নির্বাচন কমিশনারদের শপথ রোববার, আস্থা রাখতে চায় বিএনপি, কথায় নয় কাজে প্রমাণের আহ্বান। জুরাইনে ব্যাটারি চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক ও রেলপথ অবরোধে ভোগান্তি। এটা কারা হতে পারে? এটা সম্ভবত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হতে পারে। এক পক্ষের সাথে বসে মীমাংসা করতে পারে। মানুষের দুর্ভোগ করে তো এটা কোনো ফায়দা হাসিল করা যায় না। জুনের মধ্যেই প্রস্তুত প্রাথমিকে 2011-12 কারিকুলামের বইয়ের পাণ্ডুলিপি, প্রাথমিকে ফিরছে বৃত্তি পরীক্ষা। কিছুটা কমেছে আগামী শীতের সবজির দাম, চড়া আলু মাংস, সুপার শপের প্যাকেজে মিটছে নিম্নবিত্তের আমিষ চাহিদা। এবং অ্যান্টিগায় প্রথম টেস্টে কিছুক্ষণ পর মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, ব্যর্থতা বলে সামনে তাকাতে চান মিরাজ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, বিদ্যুৎ আমদানির বিষয়টি দেশি বিদেশি আইনজীবীদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর দুর্নীতির প্রমাণ পেলে বাতিল হতে পারে চুক্তি। শুক্রবার সকালে নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি আরো বলেন, নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ করা গেলে ঘাটতি কমানো যাবে। বিদ্যুতের জ্বালানি সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে পতিত জায়গায় ও বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপনে জোর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরেন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, বুঝছেন না? তাহলে তো সারা দেশে এখন হয়ে যাবে, লোডশেডিং হবে। আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি এবং এরা ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতের যে সিদ্ধান্ত আছে যেগুলোকে রিভাইজ করা, অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা নেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। মার্কিন অভিযোগের পর বড় ধাক্কা লেগেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির ব্যবসায়। এরই মধ্যে তার সম্পদ মূল্য কমেছে $12.4 বিলিয়ন। সেই সঙ্গে শেয়ার বাজারেও তার প্রতিষ্ঠানের শেয়ার মূল্য নেমেছে ধস। পাশাপাশি 2 চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকার। এতে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আরবিদ আফসারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। বড় ধরনের বিপদে পড়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অভিযোগটি ভারতের অর্থনীতি এবং আদানি গ্রুপের জন্য অশনি বলছেন বিশ্লেষকরা। খুব আনন্দ। অভিযোগটির পর ফোর্বস ম্যাগাজিন জানায়, বুধবার গৌতম আদানির সম্পদ মূল্য $12.4 বিলিয়ন কমে $46.9 বিলিয়ন। গত বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে প্রায় 20% পর্যন্ত। এতে ভারতের শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। আদানি গ্রুপ সংস্থাগুলোর বাজার মূল্য বৃহস্পতিবার হ্রাস পায় $34 বিলিয়ন। এতে ভারতের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লেগেছে। মার্কেটে আমরা যা দেখছি, আদানি শেয়ারের 20 থেকে 25% দরপতন হয়েছে। এখনো তা নামছে। আদানি গ্রুপ যুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলে আবার শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে। দেশ ছাড়িয়ে ধস নামতে শুরু করেছে বিদেশি চুক্তিগুলোতেও। এরই মধ্যে আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত নেয় কেনিয়া প্রশাসন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন। চুক্তি অনুযায়ী 30 বছরের জন্য পরিচালনা করার কথা আদানি গ্রুপের। সাথে বিদ্যুৎ লাইন নির্মাণেও $736 মিলিয়ন একটি চুক্তিও ছিল কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে। অংশীদার দেশগুলো আমাদের কাছে যেসব তথ্য সরবরাহ করেছে তার কারণে আমি পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মধ্যকার সংস্থাগুলিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লেনদেনের চলমান প্রক্রিয়া বাতিল করার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে আরও অভিযোগ সামনে এলে সামনের দিনগুলো আদানির জন্য ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।
নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার। ওই দিন দুপুর 1:30টায় নতুন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করবেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। নিত্যপণ্যের দাম কমাতে না পারলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নির্বাচন কমিশন গঠনতন্ত্রের একটি পদক্ষেপ উল্লেখ করে কথার চেয়ে কাজ বেশি করে নিজেদের প্রমাণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নারকীয় গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। সকল অপরাধের নিরপেক্ষ বিচার করতে হবে। সমাবেশে গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকার প্রধান ও তার দোসরদের দেশে এনে বিচারের দাবি জানান বক্তারা। বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখা সহ জনজীবনের স্বস্তি দিতে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। বাংলাদেশের সকল পেশার সকল শ্রেণীর মানুষের দাবি তুলতে হবে। সেই ভারতকে, শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশের সরকার হাতে তুলে দিতে হবে। আপনাদের ঘামের মধ্য দিয়ে, আপনাদের রক্তের দেয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি, কিন্তু এখনো কি গণতন্ত্র পাইছি আমরা? জিনিসপত্রের দাম কমছে, চাল ডাল তেলের দাম কমছে, বন রুটির দাম কমছে? কমে নাই। এটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিম্নআয়ের মানুষের সুখ ফিরিয়ে না আনতে পারলে আন্দোলন, সংগ্রাম ও অভ্যুত্থানের আত্মত্যাগ ব্যর্থ হবে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এর আগে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে কেড়ে নেয়া খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ফিরিয়ে দিতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মোয়াজ্জেম হোসেন আলাল। এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানী জুরাইনে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। শুক্রবার বেলা 11টা আবারও রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। 1.5 ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
এ সময় আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের দোকানপাটও। ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না, হ্যাঁ অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে এই আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে অটো চালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। সকাল 11:20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে অটোরিকশা চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2025 সালের জুনের মধ্যেই 2011-12 সালের শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রস্তুত হবে প্রাথমিকের সব বই। এই সপ্তাহেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বইয়ের পাণ্ডুলিপি পাঠানো হবে ছাপাখানায়। এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ। সেই সঙ্গে 2025 সালে প্রাথমিকের ফের চালু হতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা। পুরনো কারিকুলামে ফিরে যাওয়ার অধিকাংশ অভিভাবকদের মনে স্বস্তি ফিরলেও বারবার পরিবর্তন না করে সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। অভিভাবক হিসেবে নিজেরাই কনফিউজ আসলে বাচ্চারা কোন ধারায় আসলে পড়াশোনাটা করবে। এই বাচ্চাদের এডুকেশন সিস্টেমটা নিয়ে কেউ যেন ছেলে খেলা না খেলে। 2023 সালে প্রথম দ্বিতীয় শ্রেণী ও চলতি বছর তৃতীয় শ্রেণীতে সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে পাঠভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু করে বিগত সরকার। উদ্দেশ্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং পরীক্ষার চাপ কমানো। যা সবকিছুই বিফলে যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর। নতুন কারিকুলাম বাতিল করে 2011-12 সালের কারিকুলামে ফিরে যাওয়ায় এমন অনিশ্চয়তায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। যদিও অনিশ্চয়তার কোনো কারণ দেখছেন না প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। জানান, প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই সামান্য পরিমার্জন হয়েছে। এই সপ্তাহে চতুর্থ ও পঞ্চম শ্রেণী পরিমার্জিত বইয়ের পাণ্ডুলিপি পাঠানো হবে ছাপানোর জন্য। নম্বরের বিভাজনটি থাকবে এবং সেখানে অতি উত্তম, উত্তম, সন্তোষজনক এবং সহায়তার প্রয়োজন। এই 4টি ক্যাটাগরিতে আমরা প্রগ্রেস কার্ডে আমরা স্টুডেন্টদেরকে মূল্যায়ন করব, এটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও কিছু পরিমার্জন চলছে। আর আগামী বছরের জুনের মধ্যেই প্রাথমিকের সব বই পুরনো কারিকুলাম অনুযায়ী পরিমার্জিত হবে বলেও জানান এ সচিব। সেই সঙ্গে 2025 সাল থেকে প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথাও জানান তিনি। এই বছর আমরা কার্যকর করব না, কারণ আমাদের ক্লাস 4 এবং 5-এর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে এবং সেই পরিমার্জনটি আগামী বছর জুনের ভিতরে সম্পন্ন হবে এবং হওয়ার পরে ওইটার সাথে সমন্বয় রেখে আমরা আগামী বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। পুরনো কারিকুলাম ও বৃত্তি পরীক্ষাকে সাধুবাদ জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা। আমরা রেজুলেশন যে করেছি ওরা পরীক্ষায় চায়। প্রতিটা গার্ডিয়ান আমাকে বলেছে আমরা পরীক্ষা চাই। এতে অভিভাবকেরা সন্তুষ্ট হলেও ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে নেতিবাচক বলছেন তারা। জানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষার গুরুত্ব দিচ্ছে। অনেকটাই পিছিয়ে গিয়েছিল, তবে আমি সব দিক থেকে বিবেচনা করে মনে করি যে এখনকার যে সিস্টেমটা চালু হয়েছে এটা ভালো। আগের সিস্টেম তো কোনো কিছুই বাচ্চাদের অনেক পড়াশোনা ক্ষতি হয়েছে, অনেক নষ্ট হয়েছে। এখন এই সিস্টেম আল্লাহর মতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করবে। আচ্ছা, পরীক্ষা তো নাই, এক্সাম তো নাই, তাহলে আর পড়াশোনা করে কি করব? এখন যেহেতু আবার আমরা আগের প্যাটার্নে ব্যাক করতেছি, এর কারণে কি হচ্ছে ওদের মধ্যে একটা কম্পিটিশন ব্যাক করতেছে। একটা গভর্নমেন্ট পরিবর্তন হোক, একটা সরকারি সিস্টেম পরিবর্তন হোক, বাট কারিকুলাম যদি পরিবর্তন না হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2 কোটি। কারিকুলাম নিয়ে আর 9-6 নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজন সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা, এমনটাই চাওয়া অভিভাবকদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। অনেকেরই সামর্থ্য নেই গরুর মাংস কিংবা ইলিশ মাছ কেনার। এমন অবস্থায় 100 থেকে 150 টাকার মধ্যে মিলছে ছোট আকারের বাহারি কিছু প্যাকেজ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। বিশেষ করে ব্যাচেলর ও ছোট পরিবারের সদস্যরা এমন প্যাকেজ কিনতে আগ্রহী হচ্ছেন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। কোনোভাবেই নাগালে আসছে না নিত্যপণ্যের বাজার। 100 টাকা দরে যেখানে সবজি বিক্রি হয় সেখানে মাছ মাংস যেন বিলাসিতা। তবে স্বল্প মূল্যে মধ্যবিত্তের আমিষের চাহিদা মেটাতে কয়েকটি সুপার শপে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। 160 টাকায় মিলছে গরুর মাংসের প্যাকেজ, 130 টাকায় ইলিশ ও মাত্র 65 টাকায় ডিম খিচুড়ি। সীমিত আয়ের লোক তাদের পক্ষে আসলে এই অল্প পরিমাণ জিনিস কেনা যেমন বিব্রতকর অবস্থা, এবং দোকানিরাও এত সামান্য পরিমাণ জিনিস বিক্রি করে না। এখনকার যে দামের যে একটা ঊর্ধ্বগতি, সেই হিসেবে যে কম্বোর মধ্যে আমরা স্বল্প পরিমাণে হলেও যে সব কিছু পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সবাই তো আসলে সব একসাথে অনেক কিছু কেনাকাটা সম্ভব হয় না, তো যাদের পক্ষে সম্ভব ছোট ছোট জিনিস বা ছোট প্যাক করে কেনাটা অবশ্যই একটু স্বপ্নের একটা ভালো দিক। বিক্রেতারা বলছেন ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি এনে দিতেই এই প্রচেষ্টা। অনেক ক্রেতারাই আসলে বলতে পারে না যে আমার 200 গ্রাম লাগবে বা 300 গ্রাম লাগবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এই চিন্তা মাথায় রেখে আমাদের এই কম্বো প্যাকটা চালু করা হয়েছে আর কি। বিশেষ করে আপনি বিফ আছে, ভেজিটেবল আছে, মাছ আছে, তারপরে ডিম খিচুড়ি আছে, বিভিন্ন ধরনের কম্বো প্যাক অলরেডি আমরা প্রতি সপ্তাহে আর কি নিয়ে আসতেছি। তবে ক্রেতারা বলছেন সাময়িকভাবে সমাধান হলেও নিত্যপণ্যের দাম কমিয়ে আনার বিকল্প নেই। এজন্য দরকার কঠোর বাজার মনিটরিং। জিনিসপত্রের দাম আপনি দেখছেন আপাতত 160 টাকা দিয়ে মাংস, এগুলো কিন্তু কোনো টেকসই সমাধান না। বছরের পর বছর কিন্তু চলতে পারে, মানুষের জীবন কিন্তু সংকটে আছে। দ্রুত সময়ের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও সচেতন হবার আহ্বান সকলের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ পুলিশ ও র্যাবের 2 কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমানুল করিম লিটন জানান, আসামিদের আদালতে আনা হয়নি। নতুন করে রিমান্ড ও জামিন আবেদন না থাকায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে সাবেক মেয়র আতিক 5 দিন ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিক উদ্দিন ও সাবেক র্যাব 2 এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি 2 দিনের রিমান্ডে ছিলেন। যেহেতু কেউ জামিনের দরখাস্ত দেয়নি, যার কারণে আদালত এখানে কোনো শুনানি হয়নি, আসামিকে আদালতে তোলা হয়নি। যখন তারা জামিনের দরখাস্ত দেবে তখন জামিন শুনানি হবে, তখন আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে জামিন দিতেও পারেন, আবার জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করতে পারেন। আজকে তাদেরকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হবে। ভারতের ভিসা না দেয়া পর্যটন মন্ত্রণালয়ের বিষয় না। এ বিষয়ে নিজের মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। শুক্রবার দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদির রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু। এ সময় দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয়ের বিশদ পরিকল্পনা আছে বলেও জানান পর্যটন উপদেষ্টা। আমাদের প্রতিবেশী দেশ ভারত এই মুহূর্তে ভিসার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন হয়েছে, তো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় এটা না। এই গেল 1 নম্বর। আর তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো বক্তব্য এখানে নেই। ওয়ামি যে প্রতিষ্ঠান এখানে উদ্বোধন হলো, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব সমাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য